হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে এসপিও জওয়ান ভাই বোনদের যারা ত্রিপুরা হোম ডিপার্টমেন্টে আরক্ষা ও তার পুলিশ দপ্তরে কাজ করে যাচ্ছে, স্বল্প বেতনেও তারা সঠিকভাবে পরিষেবা দিচ্ছে। আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার ব্যবস্থা করে চলছে। এই এসপিও জওয়ানদের সেলুট জানাই। যারা কনস্টেবল হোমগার্ডের থেকে আরো ভালো কাজও বিভিন্ন জায়গায় করছে বা তাদের সমকাজ করছে, কিন্তু বেতনের দিকে তারা বঞ্চিত হচ্ছে, তারপরেও তারা কর্মক্ষেত্রে কোনো গাফিলতি করছে না। তাদের সেলুট জানাই। তারা আমাদের রাজ্যের, আমাদের দেশের প্রথম সারির যোদ্ধা, যারা আমাদের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে, যদিও স্যালারি বা বেতনটা অনেক কম। এই এসপিও জওয়ানদের পক্ষে একটা রায় 26শে মার্চ ত্রিপুরা হাইকোর্ট দিয়েছে। হাইকোর্টের ডাবল বেঞ্চ দিয়েছে। অ্যাকচুয়ালি হাইকোর্টে এসপিও জওয়ানদের প্রায় 1,500 থেকে 2,000 এসপিও জওয়ান সবাই হাইকোর্টে কেস করেছে। এটাও একটা বড় জয়। এতজন এসপিও জওয়ান একতা, তারা যে একতাটা দেখিয়েছে, একসাথে সবাই একটা ছাদের নিচে এসে সবাই একত্রিত হয়ে কেস করেছে, এটাই তো তারা সবচেয়ে বড় নৈতিক জয় যে আমরা একসাথে আছি আমাদের বাঁচার ওদিকে, খাদ্যের দাবিতে, আমাদের বাঁচার দাবিতে, আমাদের যে বর্তমান সমাজে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জিনিসগুলো দরকার, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, অন্নবস্ত্র বাসস্থান যেটা বলা হয় শিক্ষা, সেটার জন্য ন্যূনতম একটা স্যালারির দরকার। যদি আমরা সেই পরিমাণ কাজ করে থাকি, তাহলে আমরা সমকাজে সমবেতন পাবো না কেন? এই বিষয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাদের কেসটা ডিসমিস করলেও হাইকোর্ট কিন্তু সেই কেসের উপরে একটা রায় দিয়েছে। আমরা রায়টা কি দিয়েছে এটা তো অনেকেরই জানা আছে। তারপরে স্টেপ যেটা বর্তমান পরিস্থিতিতে সেটা কোথায় আছে, আমাদেরকে স্যালারিটা আদৌ বৃদ্ধি পাবে, কবে বৃদ্ধি পাবে, লাস্ট লাস্ট শেষ হাসিটা কে হাসবে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি তোমাদের সবচেয়ে বড় অপরচুনিটি হলো পুরুষোত্তম রায় বর্মন। ওনার মতো এত দক্ষ অ্যাডভোকেট আমাদের ত্রিপুরা রাজ্যে, মানে সিনিয়র অ্যাডভোকেট আর নেই বললেই চলে। ওনার কাছে যারা যারা গিয়েছে, কেস করেছে, টেট উত্তীর্ণ তারা হোক, ইলেকট্রিসিটি কর্পোরেশন হোক, শিক্ষা দপ্তর হোক, পিডাব্লিউডি দপ্তর হোক, মানে হুড়ি হুড়ি এমন এক্সাম্পল আছে। মানে চাকরিজীবীতে যারা বঞ্চিত হচ্ছে, তারা যখন পুরুষোত্তম রায় বর্মন, মাননীয় সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মনের দরজা যখন টনক দেয় বা দরজা নাড়ায়, তখন তাদের জয় নির্ধারিত। এমনও দেখা গেছে তারা বেতন, মানে যারা যে পার্টি কেস করেছে ওই পার্টির থেকে টাকা পর্যন্ত নেয়নি। মোহনপুর একটা কেস হয়েছে, উনি 2008 থেকে চাকরি করছে, ওনাকে রেগুলার করা হচ্ছে না, কিন্তু উনি যখন কেস করেছে, কেসের ফলে উনি 10,50,000 টাকা এরিয়ার পেয়েছে, প্লাস ওনাকে 2018 থেকে রেগুলার করে দেওয়া হয়েছে 10 বছর টেনে। মানে এরকম এক্সাম্পল আছে। উনি কিন্তু একটা ফিসও নেয়নি, পরে যখন উনি পুরো টাকার বেতন পেয়েছে উনি খুশি হয়ে যা দিয়েছে। বাট গরিব অংশ থেকে ফিসও নেয় না, আবার যারা মোটামুটি স্বাবলম্বী তার থেকে ফিসও নেই। তাই পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে সেলুট জানাই। ওনার মতো একজন দক্ষ অ্যাডভোকেট আইনজীবী আমাদের ত্রিপুরা রাজ্যে পেয়েছে, আমরা চাকরি বঞ্চিত যারা আছি তারা পেয়েছে। যার জন্য উনি মানে সর্বশ্রেষ্ঠ। উনার কাছে আমরা গিয়েছি মানে আমাদের জয় হবেই, আমরা জয় কেউ চিনে রাখতে পারবে না। এখন এমন পরিস্থিতিতে প্রায় 3 মাস পেরিয়ে যাচ্ছে, হাইকোর্টের যে রায় বেরিয়েছে, রায়ে এখানে বলা ছিল যে ত্রিপুরাতে মানে সিকিউরিটি গার্ড, ন্যূনতম সিকিউরিটি গার্ডের যে স্যালারি, সিকিউরিটি গার্ডের স্যালারি 12,390 290 টাকা। তাহলে এসপিও জনরা কেন 7,000 টাকা পাবে? সিকিউরিটি গার্ডের তারা 12,000 টাকা, এসওর জন্য কেন 7,000 টাকা পাবে? একটা সরকারি দপ্তরে জিআরবি যেটা গ্রুপ ডি ডিআরডব্লিউ আছে, তারা 410 টাকা, মানে প্রায় মাসে 12,000 টাকা পাচ্ছে। তাহলে এসপিও জনরা কেন 6,156 টাকা বা 7,000 টাকা পাবে? এই বিষয়ে হাইকোর্ট বলেছিল যে তাদের যাতে ওই পরিপ্রেক্ষিতে, মানবতার পরিপ্রেক্ষিতে, ওই পরিপ্রেক্ষিতে সমকাজে সমবেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাটলিস্ট হোমগার্ডের মতো স্যালারি না দিতে পারলেও অ্যাটলিস্ট এই যে জিআরবি মানে গ্রুপ ডি কর্মচারী কিংবা আমাদের যে এই সিকিউরিটি গার্ড আছে যে 12-13 হাজার, ন্যূনতম যাতে এতটুকু আপাতত স্যালারিটা করা, যদি সরকার ভালো চিন্তাধারায় থাকে 18 থেকে 20 হাজার স্যালারি করতে পারে অনায়াসে। কারণ হাইকোর্টের রাইটে এরকমই বলা আছে। কিন্তু সরকার কিন্তু এখন সরকারের কাছেই রয়েছে, সরকার এখনো কোনো এক্সট্রা ভাগ গেছে না। কিন্তু বেকার বারে সরি, আমরা যারা চাকরি প্রার্থী আছি, আমরা যারা এসপিও জন আছি, যারা এত বছর ধরে বঞ্চিত হয়ে আছে, আমরা কিন্তু ঘরে বসে নেই। এখানে খুব সুন্দর রায় বেরিয়েছিল এসপিও যাতে বাতা বৃদ্ধি, রাজ্য সরকারকে সিদ্ধান্ত দিতে 4 মাস সময় দিয়েছিল। সিদ্ধান্ত নেওয়ার রাজ্য সরকারকে 4 মাস সময় দিল হাইকোর্ট। কনসিডার পে হাইক এসপিও, হাইকোর্ট ডাইরেক্ট টু স্টেট, হাইকোর্ট স্টেটকে অর্ডার দিয়েছিল 4 মাসের ভিতরে। তাহলে 26 মার্চ যেহেতু রায়টা বেরিয়েছে, আমাদের এপ্রিল মে জুন জুলাই মাসের মানে মাঝামাঝি সময় গেলে সেই 4 মাস কমপ্লিট হবে এবং জুলাই মাসের দিকে একটা অর্ডার সরকার থেকে বের করতেই হবে তাদের বেতন বৃদ্ধি করার বিষয়ে।
জুলাইয়ের লাস্ট উইকে একটা অর্ডার বের করতেই হবে, না না হয় কোনো রাস্তা নেই। কিন্তু এসপিও জনরা বর্তমানে দেখছে সরকার মানে 4 মাসে বৃত্তে করতে বলেছে, যে 4 মাস পরেই করবে বা 4 মাস হলেই করতে এমন কোনো কথা নেই, এর ভিতরে করলেই চলে। কিন্তু এসপিও জনরা দেখতে পেয়েছে সরকার কোনো পজিটিভ নিউজ তাদের দিকে দিচ্ছে না, সরকার তাদের দিকে আন্তরিক নয়। সরকার কাদের দিকে আন্তরিক? এই যে মিড ডে মিল বা ওই অঙ্গনের কর্মী সহায়িকা যারা কাজ করছে, তারা কিন্তু গ্র্যাজুইটির দাবিতে হাইকোর্ট থেকে রায় পেয়েছে। এখন সরকার বলছে সুপ্রিম কোর্টে যাবে, তাও তাদের এই ক্ষেত্রে এটা দেবে না। সর্বশিক্ষা শিক্ষকদের হাইকোর্ট থেকে রায় দিয়েছিল তাদের রেগুলারাইজেশনের বিষয়ে, কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু সেটা দেয়নি, সেটা কিন্তু আটকে রেখেছে। কাদের পক্ষে? রেগুলার কর্মচারী যারা বেতন পাচ্ছে, কনস্টেবল থেকে এসআই থেকে সাব ইন্সপেক্টর থেকে এইচডিপিও থেকে শুরু করে আপ টু ডাইরেক্টর পর্যন্ত সবাই কিন্তু দিয়ে পাচ্ছে। 20% দিয়ে, 5% দিয়ে, হঠাৎ করে 5,000, 10,000, 20,000, মানে যাদের তেল আছে তাদের মধ্যে আরো তেল দেওয়া হচ্ছে। তাদের বেতন দিয়ে দিচ্ছে মানে বেতন পাচ্ছে, দিয়ে দিচ্ছে মানে বেতন পাচ্ছে। এসরো জওয়ানরা কি সেটি পেয়েছে? ইদানিং গত নির্বাচনের পূর্বে 5% দিয়ে দেওয়া হয়েছিল, এসরো জওয়ানরা সেটা পেয়েছে। 2023-এর নির্বাচনের পর 20% দিয়ে দেওয়া হয়েছিল, এসরো জওয়ানরা সেটা পেয়েছে। সরি, 12% দিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে স্টেট গভর্নমেন্ট লেভেলে 25% দিয়ে পায়, স্টেট জওয়ানরা সেটা পায়, কিন্তু অন্যরা তো পায়। তাহলে এসরো জওয়ানরা কেন বঞ্চিত হবে? ত্রিপুরার যে এত সংখ্যক কর্মচারী আছে সবাই তো বঞ্চিত হচ্ছে না, তাহলে এসপিও জনরাই কেন বঞ্চিত হবে? হাইকোর্টে রায় দেওয়ার পরেও যদি সরকার করতে না চায়, তাহলে সরকারের এখানে ভাবমুক্তি বেশি ভালো না? সরকার চাই না যে সুজনরা রেগুলার হোক, তাদের বেতন বৃদ্ধি পাক। সরকার এনে মানে টালবানা করছে, মানে উপরে উপরে দেখাচ্ছে আমরা আছি, কিন্তু হাইকোর্টের রায় কিন্তু সরকার মানছে না। এই না মানার পরিপ্রেক্ষিতে এসপিও জনরা সবাই একত্রিত হয়েছে। এবার কোর্টের থেকে আইনি নোটিশ সরকারকে ধরিয়ে দিয়েছে, বা গভর্নমেন্ট যারা অর্গানাইজেশন দায়িত্ব আছে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে যে এসপিও জওয়ানরা যে 26 মার্চ 2024-এ বেতন বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছিল, এই সিদ্ধান্ত কমে এসপিও জওয়ানদের কি বেতন বৃদ্ধি করার কোনো সিদ্ধান্ত হয়েছে? তারা যে বঞ্চিত সেই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? এসপিও থানাগুলোর অধীনে নিয়মিত কনস্টেবল মতো সমদায়িত্ব সমকাজ করে যাচ্ছে। নিয়মিত না হওয়ার ফলে এসপিও জওয়ানরা শুধু স্বল্প মজুরিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। চাকরিতে অবসর পর পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত। তারপরে এসপিও জওয়ানদের হাইকোর্টে রায় পেয়েছে, সেটা কি কার্যকর হয়েছে? সেটা কি এখনো কোনো ডিসিশন হয়েছে? সেটা একটা নোটিশের মাধ্যমে আমাদের এসপিও জওয়ানরা সরকার থেকে জানতে চেয়েছে। অধিকারে এসপিওরা বর্তমানে যে দৈনিক ভাতা পাচ্ছে তা একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি থেকেও কম। যদিও ডিভিশন বেঞ্চ নিয়মিত প্রশ্ন এসপিওদের বক্তব্য গ্রহণ করেনি, সমাজের সমবেতনের প্রশ্ন উচ্চ আদালত বিবেচনা করে রেখে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল যে তাদের বেতন বৃদ্ধি করা হয়। সেই আশায় বুক বেঁধেছে, সবাই ধরে নিচ্ছে মাসিক বেতন এটলিস্ট 18,000 টাকা হবে। এই কারণে যে দেড় হাজার এসপিও জওয়ানরা কৌশিকনাথ, মানে আমাদের আইনজীবী কৌশিকনাথ, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, পুলিশ নিকট বিগত 21 মে আইনি চিঠি পাঠিয়েছে। আইনজীবী জানতে চেয়েছে উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়ে যে এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধির করার কথা, সেই রায়টা কার্যকর হওয়ার মানে কোথায় আছে? কোথায় আছে সেই রায়টা? যদি সেই রায়টা 4 মাসের বিরুদ্ধে কার্যকর না হয়, আমরা কিন্তু আদালত অবমাননার কোর্টে আবার কেস করতে বাধ্য হব। তখন কিন্তু সরকার লেজে লেজে কুবড়ে লেগে যাবে। তখন কিন্তু মানে ছাইরা দেমাই কান্দাবাচি অবস্থা হয়ে যাবে। কারণ হাইকোর্টের রায় না মেনে সরকার তো কোথাও যেতে পারবে না। হাইকোর্টের রায় তো সরকার মানতেই হবে। এখানে তো এসপিও জন্য আবেদন করছে না, রিকোয়েস্ট করছে না, নমস্কার করে যে আমাদের দাও 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 দাও। আমরা তো বারবার রিকোয়েস্ট করেছিল এসপিও জন্য, কিন্তু তারা তো দেয়নি। সে বঞ্চিতর খেলা হচ্ছিল বলেই তো হাইকোর্টে গিয়েছে। এখন হাইকোর্টের রায় যদি না মানে, তাহলে তো সরকারকে জেলে যেতে হবে। সরকারকে নয়, যারা দায়িত্বে আছে যেসব আধিকারিক তাদের জেলে যেতে হবে। এই মানে শেষ পরিস্থিতিতে সরকারের এটা দাবি, এটা মানতেই হবে এবং বাড়াইতেই হবে। যদি না বাড়ায় সরকার এখানে চাপে পড়ে যাবে, সরকার এখানে সমস্যায় পড়ে যাবে। মানে অনেক কিছু আইনি নির্দেশ আছে, মানে কোর্ট বললো সর্বশ্রেষ্ঠ, যে হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কোর্টের রায় কিন্তু সবার মানতে হবেই। কোর্টের রায় মানা ছাড়া কোনো উপায় কারোর কাছে কিন্তু নেই। তাই আমরা জুলাই মাসের লাস্ট উইক পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এরপরে যদি আমরা সিদ্ধান্ত না হয়, আমাদের কাছে হাইকোর্ট আছে। হাইকোর্ট আমাদের কাছে আমাদের সর্বশ্রেষ্ঠ ভগবান। উনি হাইকোর্ট আমাদের প্রতি কোনোদিনও অবিচার করবে না, তারা আমাদের প্রতি ন্যায় বিচার রাখবে। আমাদের যে যুদ্ধটা শুরু হয়েছে, যুদ্ধটা এখন মাঝ পথে আছে। এখন তোমরা হেরে গেলে চলবে না, তোমরা পজিটিভ থাকো, বি পজিটিভ, তোমাদের হবে। তোমাদের সাথে হাইকোর্ট আছে, কোর্ট আছে, আইন আছে, তোমাদের হবে। তোমাদের পক্ষে এখন সবকিছু আছে, কিন্তু কার্যকর হচ্ছে না। কার্যকর একটু সময় লাগবে, পক্ষে সবকিছু আছে। আর 1টা মাস তোমাদের ওয়েট করতে হবে। 1 মাস পরে দেখবে
কি অবস্থা হয় যখন হাইকোর্টে আবার যাওয়া হবে, দেওয়া হবে, তখন কি অবস্থায় হয়? আমার মনে হচ্ছে হাইকোর্টে যেতে হবে না তোমাদের, এর আগে সরকার থেকে কোনো না কোনো একটা ডিসিশন অবশ্যই নেওয়া হবে। কিন্তু হাতে আছে 1 মাস, সেই 1 মাস তো তোমাদের ওয়েট করতে হবে। এসপো জওয়ান ভাই বোনরা, তোমাদের টেনশনটা, তোমাদের দুঃখটা, এটা আমি ভালোই বুঝতে পারছি। আজকালকার দিনে একটা সংসার, ফ্যামিলি চালাতে গেলে 7,000 6,500 টাকা দিয়ে কি হয়? একটা ছেলে মেয়ের পড়াশোনা করতে গেলে মাসে কত টাকা লাগে? মা বাবা থাকলে তাদের চিকিৎসা স্বাস্থ্যে কত টাকা লাগে? খাদ্য, বস্ত্র কত টাকা লাগে? বাসস্থান তো বাদই দিলাম, বাসস্থান যদি আমার নিজের বাড়ি আছে, আমার কাছে মানে গ্যাস আমি পারবো না, আমি লাটকে দিয়ে রান্নাকারী সব চালিয়ে নেব। আমাদের তো ওষুধ কিনতে হবে, ছেলে মেয়ের পড়াশোনা করাতে হবে, মা বাবার দেখভাল করতে হবে, এত টাকার বেতন দেওয়া হয়? তারপর অনেকের পোস্টিং আছে অনেক দূরে দূরে, গাড়ি বাবদ 2,000 টাকা চলে যায়, 7,000 টাকা, আর থাকে 5,000 টাকা। 5,000 টাকার থেকে আমাদের খাদ্য কত টাকা লাগবে, খাওয়া দাওয়ার খরচ, একটা পরিবার যদি সুস্থ মতো খেয়ে দিয়ে বাঁচতে চায়, তাহলে মিনিমাম 8 থেকে 10,000 টাকা প্রয়োজন। তাহলে সেটা গেল খাদ্য, 5,000 টাকাতে খাওয়ার জিনিসটি আছে না। এরপরে বস্ত্র কোথায়, ড্রেস কোথায়, পোশাক কোথায়, মা বাবার ওষুধ কোথায়? নিজের শরীর খারাপ তো হতে পারে, শরীর খারাপ ওষুধ কোথায়? শরীর খারাপ হলে কি বিছনায় পড়ে থাকবো? আমরা যারা অফিসাররা আছে তারা 1 লাখ টাকা বেতন দিয়ে শরীর খারাপ হলে চেন্নাই চলে যাবে। আমাদের শরীর খারাপ হলে সাধারণত 200 টাকা বিজিত দিয়ে ডাক্তার দেখাতে পারবো না। যদি হসপিটালে কোনো কারণ দেখায়, ওষুধটা আনতে পারবো না। এই অবস্থা কেন চলবে? মানে একটা অংশ মানে ফ্লাইটে করে চলবে, আরেকটা অংশ মানে হেঁটে চলতেও কষ্ট হয়ে যাবে, পায়ে জুতা নেই। এটা কি হয়? এটা এই 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 দেশে আমরা বাস করি? এইভাবেই কি চলে একটা সরকার? সরকার কি শুধু যারা কোটি কোটি টাকা রোজগার করে, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেতন হয়, তাদের জন্যই কি সরকার? আমাদের জন্য এসপিও যে জওয়ান, এসপিও জওয়ান ভাই বোনরা যারা আছে, তারা যারা এত বঞ্চিত হয়ে আছে, তাদের জন্য কি সরকার নেই? তাদের কথা কি কেউ শুনবে না? শুনবে। কে শুনবে? হাইকোর্ট শুনবে। তোমরা অবশ্যই জয়ী হবে। তোমরা সাথে অবশ্যই হাইকোর্ট আছে, কোর্ট আছে, আইন আছে। আইনের দরজা তোমাদের জন্য খোলা, আর সবকিছু তোমাদের জন্য এখন পজিটিভই চলছে। তোমরা এইভাবেই আমাদের রাজ্যের নাগরিকের সুরক্ষা দিয়ে থাকো, তোমরা এইভাবেই কাজকর্ম ঠিকঠাক ভাবে চালিয়ে যাও, কারণ তোমাদের উপরে একটা রাজ্য অনেকটা নির্ভরশীল। অনেকটা তোমরা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সামনের সাথে এর সাথে কাজ করছো। বি পজিটিভ থাকো, আর একটা মাস সময় পরে অবশ্যই তোমাদের মুখে হাসিটা ফুটবে। এবং সেই হাসিটা যখন ফুটবে, তখন সবচেয়ে বেশি খুশি তোমরা তো হবে, এবং সবচেয়ে বেশি খুশি আমরাও হব। কারণ রাজ্যের সবচেয়ে যারা বঞ্চিত যে চাকরিজীবীরা আছে, তারা সাকসেস হয়েছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।